আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান এবং আমি ফারজানা তানি। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, আর সেই নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বের নতুন অধ্যায় শুরু হলো ৭১-এর বীর শহীদদের স্মরণ করে। শপথ নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তার এই প্রথম শ্রদ্ধা নিবেদনকে ঘিরে স্মৃতিসৌধে ছিল গাম্ভীর্য আর আবেগের আবহ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ৭১-এর রক্তস্নাত ইতিহাসের সাক্ষী এই প্রান্তর, যেখানে একটি জাতির স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন লাখো মানুষ। দায়িত্ব গ্রহণের পর সেই স্মৃতির মিনারে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:15টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। ফুলের সঙ্গে যেন নীরবে ফিরে এলো ৭১-এর সেই অমর আত্মত্যাগের স্মৃতি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিস্তব্ধ সেই প্রাঙ্গণে তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় ৩ বাহিনীর চৌকস দল। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রোপণ করেন উদয়পদ্ম গাছের চারা। ৭১-এর বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন যেন ইতিহাসের কাছেই নতুন অঙ্গীকার। স্মৃতিসৌধের লাল সবুজ প্রাঙ্গণ পেরিয়ে সামনে এখন তার রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনের নতুন পথচলা। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। সঠিক সময়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক গড়বে না সরকার। সদ্য দায়িত্ব পাওয়া বাকি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, সংকট মোকাবেলা, জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রশাসনে গতি আনতে কাজ করার কথা। দুপুরে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে তাঁরা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। দায়িত্ব পাওয়ার পর প্রথমে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন মন্ত্রীরা। শ্রদ্ধা শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের। পরে মন্ত্রীরা জানান, সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। প্রত্যাশা পূরণে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি গণতন্ত্রকে সমুন্নত রাখার কথা জানান তারা। বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। আল্লাহর রহমতে আমরা মনে করি আগের চেয়ে অনেক অনেক গুণে এই মন্ত্রণালয় ভালো করবে। ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাআল্লাহ ভালোভাবেই করবেন ইনশাআল্লাহ কাজ। এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি। বিভিন্ন বিষয় পর্যালোচনা করেই সফরের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস আমরা আসবো। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে। পরে মন্ত্রী প্রতিমন্ত্রীরা শ্রদ্ধা জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও গতি বাড়াতে 2 জন প্রতিমন্ত্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডি আয়োজিত রাজনীতিতে তরুণ নারীদের নেতৃত্ব বিষয়ে পাবলিক ডায়ালগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অনুষ্ঠানে শামা ওবায়েদ আরও বলেন, সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নারীদের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিমালায় পরিবর্তন আনতে হবে। এ সময় প্রতিটি রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ে তরুণ নারী নেত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি, নারীদের নিরাপত্তা, সাইবার বুলিং
প্রতিরোধে ব্যবস্থা ও জাতীয় বাজেটকে নারী বান্ধব করার দাবি জানান তরুণরা। বিগত 17 বছরের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। যদি টিম ওয়ার্কটা ভালো করি, আমরা যদি একসাথে কাজ করতে পারি, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, অবশ্যই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বহুপাক্ষিক যেই কাজগুলো আছে সেগুলো আরও গুরুত্বের সাথে রাতারাতি ধনী হওয়ার জন্য চাঁদাবাজ ও সন্ত্রাসীরা ডাক্তারদের টার্গেট করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলার শিকার আহত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে এই তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছুটির দিনে আপনারা কষ্ট করে এসেছেন, ধন্যবাদ। যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। সড়কপথে ভোলার সাথে যুক্ত হচ্ছে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ। এ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্য সেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। রাজধানীর মৌচাক মোড়ের ফরচুন শপিং মলে দিনে দুপুরে এক ব্যবসায়ীর পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, পূর্বের ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে তারা। পুলিশ বলছে, ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। পুলিশের কারো সম্পৃক্ততা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার দুপুর 12টা রাজধানীর ফরচুন শপিং মলের সামনের সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন ব্যক্তি ইসমাইল প্রধানিয়াকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাধা দিচ্ছেন তার 12 বছরের মেয়ে। মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের মানুষ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ, ধরে নিয়ে যায় ইসমাইল প্রধানিয়াকে। তবে সেখানকার কাউকেই না চেনার কথা জানান নিরাপত্তা কর্মীরা। সিভিল যে ছিল হ্যাঁ টাইনা নিয়ে গাড়ি ঢুকাইছে পুলিশে, পরে নামাইছে 2-3 মিনিট পরে নামাইছে একটা পুটলা একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশ আইলো। মেয়ের অভিযোগ, বাসায় ফেরার সময় বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে একজন। বাধা দেওয়ার এক পর্যায়ে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। ইসমাইল প্রধানিয়ার স্ত্রীর অভিযোগ, মার্কেটের পুরনো কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শান্ত নামের এক যুবক এই ঘটনা ঘটিয়েছে। সঙ্গে পুলিশ ছিল বলেও অভিযোগ তাদের। পুলিশ আসলো,
যে শান্ত যে ছেলেটা প্রথম থেকে ধস্তাধস্তি করতেছিল সে পুলিশের পাশে দাঁড় হাত ঝাড়তেছে। আমি দেখলাম যে পুলিশের পাশে সে দাঁড়ায় আছে। পুলিশ ওদেরকে কিছু জিজ্ঞেস করলো না, কাউকে কিছু বললো না, কিছু জিজ্ঞেস করলো না। আমার স্বামীকে উল্টা ভিকটিম হচ্ছে আমার স্বামী। এটাও দেখছি যে ওরা হচ্ছে কিছু একটা বাবার পকেটে ঢোকানোর চেষ্টাও করছিল। এখন ওরা হচ্ছে বাবার শার্টও খুলে ফেলছে, আমার সামনে বাবাকে হচ্ছে সিঁড়ি থেকেও ফালাই দিছে। পুলিশ বলছে ঘটনা তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার। যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে, তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশও যদি এই কাজটি করে থাকে, প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াবা পাওয়ার অভিযোগ এবং আগের চাঁদাবাজির একটি মামলায় ইসমাইল প্রধানিয়াকে পাঠানো হয় কারাগারে। তার বিরুদ্ধে রয়েছে জুলাইয়ের একাধিক হত্যা মামলাও, যদিও পরিবারের অভিযোগ ষড়যন্ত্র করেই দেয়া হয়েছে এসব মামলা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারের ৮০% গরুর মাংস ভেজাল বলছেন বিক্রেতারা। আর এসব ভেজাল মাংস খাওয়ানো হয় হোটেল, রেস্তোরাঁ আর মেসে। বিক্রেতারা ক্যামেরার সামনে স্বীকার না করলেও গোপন ক্যামেরায় মিলল স্বীকারোক্তি। এছাড়া গরুর মাংসে পানি ঢুকিয়ে বিক্রি আর পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অসুস্থ পশুর মাংসে সয়লাভ রাজধানীর অন্যান্য বাজারও। মাংসের ভেজাল ও অনিয়ম নিয়ে বিপুল দেব রায়ের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন হাসন নূর ও ফজলুর রহমান। রাজধানীর কারওয়ান বাজার নগরবাসীর জন্য ঐতিহ্যবাহী এই বাজারে পসরা বসে সকল পণ্যের, আর চলে নানা অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা। ভোরের আলো ফোটার সাথে সাথে স্বাস্থ্যবিধি না মেনে শুরু হয় পশু জবাই। এই বাজারে পাওয়া যায় পচা, বাসি, পানি ঢুকানো ও রক্তের সাথে রং মেশানো মাংস। 30 জুলাই বৃহস্পতিবার সকাল 8:30 হঠাৎ দেখা গেল বাসি সাদা মাংসে রং মিশিয়ে প্যাকেট করছেন বিক্রেতা। রং মিশানোর কারণ জিজ্ঞেস করতেই ক্লিয়ার কাট কথা, একবারটি চর্বি পাবেন, হয়তো একটু পানি গোস পাবেন, হয়তো বাজার যে ফ্রিজের পাবেন, কারণ বাজার এরকম হবে। হোটেলে দিতে হইলে মায়ের দোয়া নামে দোকানের মাংস বিক্রেতা জানালেন কারওয়ান বাজারের 80% মাংসই ভেজাল। এদিকে মোহাম্মদপুর টাউন হল বাজারে দেখা যায় ওজন বাড়াতে কিছুক্ষণ পর পর মাংসের টুকরো পানিতে ভিজিয়ে নিচ্ছে। তবে তাদের ওখানে ভেজাল মাংস পাওয়া যায় না দাবি করে ভেজাল মাংসেরই একটি ঠিকানা দিলেন বিক্রেতা। কেমিক্যাল দেয় না, ওরা পানি দেয়, এটা আমরা জানি কিন্তু দেখি নাই। ক্রেতারা বলছেন অনিয়ম, দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে, যা এখন খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করছে। গোস্ত নিয়ে এসে ওটাতে রং মেশানো হচ্ছে, খুবই ভয়ঙ্কর ব্যাপার। নাগরিক হিসেবে আমাদের জন্য এটা একটা থ্রেট, এটা আমরা প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন ভেজাল মাংসে শরীরে বাসা বাঁধছে মরণ ব্যাধি রোগ। কার্যকর পদক্ষেপ না থাকায় ভেজাল মাংসে বাজার সয়লাভ বলে জানান ভোক্তা অধিকারের সাবেক মহাপরিচালক। সমন্বয়হীনতা রয়েছে আমাদের সিটি কর্পোরেশনের সাথে, আমাদের হয়তো প্রাণী সম্পদের সমন্বয় নেই, প্রাণী সম্পদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয় নেই। এই সমন্বয়হীনতার কারণেও কিন্তু এই ব্যবসায়ীরা এইগুলো পার পেয়ে যাচ্ছে। এই রংটা কিন্তু ভয়াবহ। এই রংটা হলো কেমিক্যাল রিয়াকশনে বডিতে, এটা তাৎক্ষণিক হয় না, দীর্ঘমেয়াদী মধ্যে দেখা যাচ্ছে ক্যান্সারের রূপ নেয়, বিভিন্ন ধরনের রোগে কিন্তু বাসা বাঁধতে পারে এবং সেটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ। তবে অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণের প্রশাসক। আমার কাছে যদি কোনো এরকম কমপ্লেন আসে তাহলে এটা আমি সিরিয়াসলি দেখব, সিরিয়াসলি অ্যাকশন নেব। নিরাপদ খাদ্য মানুষের জন্য মৌলিক অধিকার হলেও বাংলাদেশের মানুষের জন্য এটি একটি আতঙ্কের নাম। কারণ ভেজাল খাদ্য গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতি বছর 15 লাখেরও অধিক শিশু বিকলাঙ্গ ও প্রতিবন্ধী হচ্ছে। তাই এটি দমনে যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে অতি দ্রুত বাংলাদেশ একটি বিকলাঙ্গ জাতি হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেব রায়, RTV, ঢাকা। ব্যাংকিং খাতের কাঠামোগত সমস্যা সমাধানে 1 সেপ্টেম্বর থেকে নতুন প্যাকেজ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। রাজধানীতে ঢাকা চেম্বারের এক আলোচনায় এই তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রকৃত ব্যালেন্স শিটের চিত্র তুলে ধরতে এই উদ্যোগ। অন্যদিকে শিল্প খাতকে বাঁচাতে ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানালে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে, তবে এর নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই।
আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। উচ্চ মূল্যস্ফীতি, 5.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ, নেতিবাচক প্রবৃদ্ধি আর সরকারের অতিরিক্ত ব্যাংক নির্ভরতার ফলে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি মূলধন প্রবাহ খুবই কম। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা বলেন, বৈশ্বিক বাণিজ্য বাধা, মধ্যপ্রাচ্য সংকট ও বাড়তি জ্বালানি ব্যয়ে অর্থনীতিতে চাপ বাড়ছে। 2026 সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধি প্রজেকশন করা হয়েছে 3.1%। মূলত ট্রেড ব্যারিয়ার এবং মিডল ইস্ট ক্রাইসিসের কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় এই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এনার্জি হ্যাজ বিকাম দ্য মেইন ইস্যু। আপনি দেখেন আমরা অনেক সেমিনার সিম্পোজিয়াম করছি, আমরা বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে থেকে ইনভেস্টর আনার চেষ্টা করতেছি, কিন্তু আনটিল অ্যান্ড আনলেস আপনি লোকাল ইনভেস্টর যারা আছেন ওদেরকে আপনি যদি কনজেনারেল অ্যাটমসফিয়ার দিতে না পারেন, এই বিদেশি ইনভেস্টর আসবে না। মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় জরুরি মন্তব্য করে অর্থনীতিবিদরা দুর্নীতি হয়রানি বন্ধের তাগিদ দেন। আমরা তো সবসময় বলি যে 7.7% হলো আমার রেভিনিউ জিডিপি রেশিও, আমরা এটা বলি। এটা হলো সরকার যেটা পায় তার সাথে জিডিপি রেশিও, পাবলিক যেটা দেয় সেটার সাথে জিডিপি রেশিও যদি আমরা ধরি তাহলে এটা তো অনেক বেশি। এআই, আমাদের ডিজিটালাইজেশন, এখন কিউআর কোড ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে। এগুলা করে যদি আমরা অন্তত পক্ষে ওই যে পাবলিক যেটা দেয় এটা যাতে অন্তত এক্সচেকার পায়। এই রিফর্ম অ্যাক্সেলারেশন ইউনিট এই ধরনের একটা ইনস্টিটিউশনাল ইনোভেশন, নট এ কমিটি অফ সাজেশনস বাট ওয়ান উইথ এক্সিকিউটিভ অথরিটি, এটাই কিন্তু আনলক করতে পারবে। বরাবরই সংকটের মুহূর্তে দায়িত্বে এসে অর্থনীতিকে ঘুরে দাঁড় করিয়েছে বিএনপি সরকার। এবারও সংকট মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী। কথা বলেন ব্যাংকের ব্যালেন্স শিট নিয়েও। ব্যাংকারদের একটা মাইন্ডসেট আছে না, এতগুলো তো সুদ মাফ করলে তো ব্যাংকের বিরাট ক্ষতি হয়ে যাবে, কিন্তু ব্যাংক যে টাকা জীবনে পাবে না সেটা তাদের মাথায় ঢুকছে না। আরে এটা বাদ দিলে তোমার তো লিকুইডিটি বাড়ছে, তো রিয়েল ব্যালেন্স শিট তো আমাকে যেতে হবে, আমি ব্যালেন্স শিটটা ক্লিন করতে হবে। সো দিস প্যাকেজ 1 তারিখ থেকে ইট উইল বি রোলড আউট, সেপ্টেম্বর 1 তারিখ থেকে উইল বি রোলড আউট। আপনারা যারা আছেন আমি মেসেজটা ক্লিয়ার করে দিচ্ছি, প্লিজ ওয়ার্ক উইথ ইউর ব্যাংকস। এই প্যাকেজের মধ্যে যারা এলিজিবল তারা যদি বাধাগ্রস্ত হয়, প্লিজ লেট আস নো। আগামী 1 বছরে 5000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করেন মন্ত্রী। অলরেডি আমরা 4 বিলিয়ন 5 বিলিয়ন পার হয়ে গেছে হায়ার প্রাইস। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ বাড়লেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাজধানীর ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও দীর্ঘ সারির সংকট কাটেনি। চালকরা বলছেন গত কয়েক সপ্তাহের তুলনায় বেশি গ্যাস পাচ্ছেন, তবে তা পর্যাপ্ত না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে আগের তুলনায় গ্যাস বেশি দিতে পারছেন, তবে গাড়ির সিরিয়াল আছে। এদিকে মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালই চালু হয়েছে, তবে টার্মিনাল দুটি মোট সক্ষমতার প্রায় 70% এলএনজি সরবরাহ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনই কাটছে না। গ্যাস লেগে তো গ্যাসই তুলিতে পারি না, 4 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বয়ে থাকতে হয়, তার টিপ মারি কোন সময় এক বেলার আগে গ্যাস নিতে আর এক বেলা টিপ মারি, টিপ পায় না তো জমা কম নেয় না, এভাবে চললে পারে মানুষ বাঁচানো। তো যে কারণ বাজার একটা পাম্প আছে হগলদানা 43 টাকার গ্যাস ঢুকছে, 15 মেসালা এই জায়গাতে অনিয়া কত টাকা ডোয়ে না ডোয়ে কি ভ্রমণ বেড়ে যাইতে পারবো নাকি না যাইতে পারবো, অর্ধেক রাস্তার মেয়েদিকে বন্ধ হয়ে থাকবো, এটার কোনো শিওর নাই। এদিকে রাজধানীর বাইরে বিরাজ করছে গ্যাসের তীব্র সংকট, সে সঙ্গে যুক্ত হয়েছে ঘন ঘন লোডশেডিং। সব মিলিয়ে শিল্প কারখানা সহ নাগরিক জীবনে দেখা দিয়েছে তীব্র ভোগান্তি। ময়মনসিংহ ও চট্টগ্রামে গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ভালুকায় গ্যাসের চাপে 20টি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এদিকে মহেশখালীর এলএনজি টার্মিনালের জটিলতায় চট্টগ্রামে সরবরাহ কমে 150 মিলিয়ন ঘনফুটে নেমেছে। নারায়ণগঞ্জ, টঙ্গী ও আশুলিয়া অঞ্চলেও গ্যাস সংকটের কারণে শত শত কারখানার উৎপাদন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় ঘন ঘন লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে কৃষকদের সেচ কার্যক্রম। বিদ্যুৎ বিভ্রাটে সবজি ও ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 5 বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। বিকেলে যশোরের বেনাপোল চেকপোস্ট, ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এর আগে দুপুরে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে এসএম আলিমুজ্জামান সাজুর মরদেহ পাঠানো হয়।
প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। শনিবার বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছেছে ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশিস দত্ত, স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত, শ্বশুর আকরাম হোসেন ও ঢাকার সাভারের আহমেদ বাবুর মরদেহ। বেনাপোল চেকপোস্ট, ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। এ সময় প্রিয়জনদের এমন অস্বাভাবিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সে এত আনন্দময় একটা ছেলে ছিল, মানে নিষ্প্রাণ, তার ভিতরে কোনো হিংসা, লোভ, লালসা কিছুই ছিল না। কর্মঠ স্ত্রী এবং ছেলেকে নিয়ে 3 বছর বয়সী শিশুকে নিয়ে চিকিৎসার জন্য এ মাসের 3 তারিখে কলকাতায় গিয়েছিলেন। এর আগে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে পাঠানো হয় সাতক্ষীরার SM আলিমুজ্জামানের মরদেহ। নিহত রেবতী সরকারের মরদেহ দেশে না এনে কলকাতাতেই শেষকৃত্য করার কথা জানিয়েছে পরিবার। দুজনকে দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে, সেটা পৌঁছানোর পরে নির্ধারণ হবে। তাদের যেহেতু আরও আনুষ্ঠানিকতা আছে, ধর্মীয় আত্মীয় স্বজন আসবে, বিভিন্ন স্বজনরা সেখানে অপেক্ষায় আছে। হোটেলে যেহেতু পুড়ে মারা গেছে সেখানে তারা সে তদন্ত করছে। এইসব তো নিয়ে আমরা যথেষ্ট কষ্ট ভোগ করলাম আজ 3 দিন। গত বুধবার ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের শিখাইন নামে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন শিশুসহ 9 জন, যাদের মধ্যে 2 জন ভারতীয় ও বাকি 7 জন বাংলাদেশি। সাকিব আল হাসান, RTV। এদিকে কলকাতার নিউ মার্কেট এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নি নিরাপত্তা নিয়ে বড় ধরনের অভিযান শুরু করেছে দমকল বিভাগ। শুক্রবার 11টি হোটেল রেস্তোরাঁ বন্ধের পর শনিবার আরও 16টি হোটেল রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি 25টি হোটেল রেস্তোরাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অগ্নি নিরাপত্তা বিধি যথাযথভাবে না মানার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বুধবার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুনে 9 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে 4 জন সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানী নগরে একটি CNG চালিত অটোরিকশাকে তেলবাহী লরি চাপা দিলে এক নারী সহ 4 জন প্রাণ হারান। এ সময় আহত আরও 3 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সকালে নাটোরের হরিশপুরে বাস চাপায় সাইদ ও সাব্বির নামের 2 যুবক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে চট্টগ্রামের পতেঙ্গায় ক্রেনের ধাক্কায় নিহত হয়েছেন নাফিসা নাওয়াল নামের এক HSC পরীক্ষার্থী। এছাড়া মুন্সিগঞ্জে পিকআপ ট্রাক সংঘর্ষে তোতা মিয়া, গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অমর দাস ও কিশোরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ নুরুজ্জামান নামের 3 ব্যক্তি নিহত হয়েছেন। রাজনীতিবিদদের কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক জানিয়ে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, মাত্র 6 মাসের মধ্যে জনগণের সব প্রত্যাশা পূরণ সম্ভব নয়। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের 12তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের ভালো সম্পর্ক হওয়া উচিত। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোশাররফ হোসেন ফেনী মানুষকে নিয়ে সবসময় চিন্তা করতেন। টাকা ছাড়াও অনেক বেকার যুবকদের তিনি প্রবাসে পাঠিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই মুহূর্তে আমরা 6 মাসের মাথায় সরকারে এসে সবার জন্য অনেক কিছু করে ফেলবো, আসলেই তো বাস্তবতার সহিত মিল নাই। 17 বছর যে মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, এখান থেকে তো আমরা রেহাই পেয়েছি। এই স্বাভাবিক জীবনটা যদি প্রত্যাশার জায়গা থেকে আমরা ধরে না রাখি, তাহলে বিপদ হতে কিন্তু বেশি সময় লাগবে না। অভিবাসন নিরাপদ, নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালিত হলে এর সুফল শুধু অভিবাসী পরিবার নয়, পুরো সমাজ ও দেশের উন্নয়নে পৌঁছে যায় বলে মন্তব্য করেছেন IOM বাংলাদেশের চিফ অব মিশন ডক্টর লরা টম বান্ড। শনিবার রাজধানীতে FDC-তে আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। এ সময় অভিবাসী পরিবারের সুরক্ষায় রেমিটেন্সের বিনিয়োগকে কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা। পাশাপাশি রেমিটেন্স বিনিয়োগে আরও কার্যকর ও নিরাপদ সুযোগ তৈরির আহ্বান জানান। Will be shaped by the ideas you challenge today in this very room and the solutions you build for tomorrow. Migration should create opportunity. Remittance should create resilience. বাংলাদেশের কর্মসংস্থানের 25% বেশি কর্মসংস্থান হয়ে থাকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে, এবং এই বৈদেশিক কর্মসংস্থান যদি না থাকতো তাহলে বাংলাদেশের দারিদ্রতার হার আরো 10% বেশি যাবার কিন্তু শঙ্কা রয়েছে। ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা বাস্তবায়নে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং ব্যাপক সবুজায়ন করার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। সকালে উত্তরের দিয়াবাড়িতে একদিনে 1 লাখ গাছ রোপণের লক্ষ্য নিয়ে শুরু হওয়া ক্লেমনের পরিবেশ বান্ধব প্ল্যাটফর্ম গ্রিন ওয়েভের বৃক্ষরোপণ কর্মসূচি 1 লক্ষে 1 লাখ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ আশা জানান ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বানের সঙ্গে একাত্ম হয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি। উদ্যোগ নিয়েছি ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, আমরা পরিষ্কার রাখবো এবং সবুজায়ন করব। ঢাকা নগর সহ সারা বাংলাদেশে আমরা একটা সবুজায়ন বাংলাদেশ চাই। চোখে ছানি পড়া রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী রোডে আলনুর চক্ষু হাসপাতালে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অপারেশনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে বিতরণ করা হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের 2026-27 অর্থ বছরের দ্বিতীয় সভায় 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। 19 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় 10টি প্রকল্পের মধ্যে 6টি এবং 4টি সংশোধিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, 10টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত 19টি হোস্টেল ভবন নির্মাণ, রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উন্নয়নমূলক প্রকল্প। ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় পশ্চিমবঙ্গে জব্দ হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। এ সময় অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতাসহ 4 জনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত অস্ত্রের মধ্যে 10টি পিস্তল, 7টি ম্যাগাজিন ও 210 রাউন্ড গুলি আছে। শনিবার মুর্শিদাবাদে জেলা পুলিশ সুপার জানান, একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকেই পলাতক ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস যুবনেতা পাপাই ঘোষ। সম্প্রতি তাকে গ্রেফতার করে পুলিশ। নিজেদের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার একটি অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার আরও জানান, এই অস্ত্রগুলো বিহার থেকে কেনা হয়েছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। তবে এটি প্রথম নয়, এর আগে চলতি মাসে পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ জেলা এবং উত্তর 24 পরগনা জেলা থেকে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত। আগামী 6 মাসের মধ্যে তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে শুক্রবার ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ANI সহ ভারতীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সব ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন CAA অনুযায়ী বাংলাদেশ সহ পাকিস্তান ও আফগানিস্তান থেকে 2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশ করা অভিবাসীদের এই নাগরিকত্ব পাওয়ার আইনি সুযোগ রয়েছে।
বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত রাখার সিদ্ধান্তকে বাতিল করল যুক্তরাষ্ট্রের এক বিচারক। এছাড়া এই নীতি পররাষ্ট্রমন্ত্রীর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেছেন ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জেনেট ভার্গাস। গেল জানুয়ারিতে কার্যকর হওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই স্থগিতাদেশের আওতায় লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো দেশ রয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান, বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়ার মতো দেশও রয়েছে। এমনকি আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের আরও অনেক দেশের নাগরিকরাও রয়েছেন এই তালিকায়। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান। এই ধরনের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তেহরান। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এর মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পুরোপুরি কণ্ঠাসা করার দাবি তুলে ট্রাম্প জানান, শিগগিরই এই জলপথকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না। আমরা তাদের আটকে দিয়েছি। তারা এখন চুক্তি করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে আছে। আমরা নিশ্চিত করব যে তারা কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। আর এই মুহূর্তে হরমুজ প্রণালীকে আমি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবেই মনে করি। ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটি। একই সঙ্গে একে সব স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছে তারা। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই নীতির তীব্র সমালোচনা করেছেন। চীন স্পষ্ট জানিয়েছে, চাপ ও নিষেধাজ্ঞা দিয়ে কখনোই সংকটের সমাধান সম্ভব নয়। এছাড়া জাতিসংঘের অনুমোদন ছাড়া আরোপ করা একতরফা নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই বলেও স্পষ্ট করেছে বেইজিং। মার্কিন অর্থনৈতিক ও সামরিক চাপের মুখেও অনড় অবস্থানে ইরান। পারস্য উপসাগরকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আজহার স্বপ্নিল, RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।